আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেইলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠেই আমি সকালের নাস্তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি জানালাটা খুলে দিচ্ছি আর বিছানাপত্র সব গুছিয়ে নিব। তো আসলে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই কাজগুলো হয়ে যায়। বিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে করা, যেহেতু সব কিছু গোছানোই থাকে, ওইরকম কিছু ঠিকঠাক ওইভাবে করতে হয় না, জাস্ট শুধু একটু পরিপাটি করা। তো আমি আগে এই রুমে কিন্তু আমরা থাকি না, শুধু হয়তো কোনো কাজ বসে থেকে সেলাই ফোড়া আঁকাআঁকি করি, বা কেউ আসলে বসে গল্প করি, বা কর্মীরা আসলে কাজ বুঝিয়ে দিই, এই জন্যই। তো তারপরেও কিছুটা এলোমেলো অগোছালো হয়ে থাকে, তো সেটাই আমি গুছিয়ে ঠিক করে নিব। তারপরে যে রুমে আমরা থাকি সেই রুমের বেডটাও গুছিয়ে নেব। বেড পরিষ্কার থাকলে আসলে মনে হয় যে ঘরটা একদম গোছানো পরিপাটি মনে হয়, কাজটা অনেকটাই কমে যায়। তো এখন যেহেতু আবার মেয়েদের স্কুল খোলা, সকালের নাস্তা বানানো, কাজ করা সব কিন্তু আবার সেই দৌড়ের উপরে আগের জীবনে আমরা ফিরে যাচ্ছি। বেশ কিছুদিন বেশ অলসতায় কিন্তু আমাদের দিন যাপন হয়েছে, অনেক টেনশান, অনেক উৎকণ্ঠা নিয়ে। তো আশা করি আগামী দিনগুলো আমরা ভালোভাবেই কাটাতে পারবো। যে প্রত্যাশা নিয়ে আমরা এই আন্দোলন করলাম, জাতি যেন সেই নাগরিক সুযোগ সুবিধা পায়, একটা সংস্কারকৃত রাষ্ট্র পায়, সবাই ভালো থাকে। এ কয়দিন নানা ধরনের যেমন দুর্ঘটনা ঘটেছে, সেরকম অনেক গুজবও রটিয়েছে। তো আসলে সব কিছু মিলেই আসলে একটা অন্যরকম পরিস্থিতি ছিল। তো আজকে যেহেতু সরকার গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন, আশা করি আগামী দিনগুলো সবার ভালো কাটবে এবং আমরা যে দেশ গড়ার প্রত্যয়ে এই আন্দোলন করেছে সবাই, তো সেই দেশ আমরা দেখতে চাই। আসলে এখানে কিন্তু শুধু অন্যের উপরে ভরসা করে থাকলে হবে না। আমরা যে প্রতিবাদ করতে শিখেছি, সেই প্রতিবাদ কিন্তু আমাদের ধরে রাখতে হবে। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদী হয়ে উঠবো। আমরা একটি টাকাও আর কাউকে দিব না, বা যেটাই বলেন, আমরা নিজেরা সব জায়গায় প্রতিবাদ গড়ে তুলব। তাহলেই আমাদের সেই সুন্দর সুষ্ঠু বাংলাদেশ, যেটা গড়ার স্বপ্ন ছাত্ররা দেখছে দুর্নীতিমুক্ত, সেটা করতে পারবো। আসলে আমরা ভয় পাই, আমরা নিজেরা পরিশ্রম করতে কম চাই, অন্যের দিয়ে কাজ করাতে চাই, যার কারণে কিন্তু তারা সুযোগ পায় এবং সেই সুযোগগুলো নেয়। তো আমরা চেষ্টা করব নিজেদের অবস্থানও পরিবর্তন করতে, অন্যের উপর নির্ভরশীল না হতে, প্রতিবাদী হতে। তো যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে সারা। তো এই দুইটা রং করব, আসলে অনেক আগে হয়তো রং করে ফেলতাম, কিন্তু দেশের যে চলমান পরিস্থিতি ছিল তাতে কোনো কাজে কিন্তু সবাই প্ল্যান মতো আসলে করতে পারিনি আমরা। তো এখন আস্তে আস্তে আমরা সব কিছু করে ফেলবো। তো টেবিল ম্যাটটা আসলে একদম আমার টেবিল ক্লথের সাথে ম্যাচিং হয়ে গেছে, যার কারণে বোঝাই যাচ্ছে না। নতুন একটা টেবিল ম্যাট আমি কুশি কাটার নিজে হাতেই বানাবো। তো আসলে আমার প্রোডাক্টগুলো ডেলিভারি পরে আমি মোটামুটি ফ্রি হব, তখনই সেটা হাতে দিব, কাজ শুরু করবো আর কি, ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমার 5 মিনিটের মধ্যেই মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট। তারপরে এর ফাঁকে খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এর ফাঁকে মেয়েকে স্কুলে দিয়ে আসছি, নাস্তা করার পরে আবার নিয়েও চলে আসব। তো আমরা আসলে ব্যস্ত থাকতেই পছন্দ করি, ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটুক, সবাই সবার সুন্দর দিন কাটাক, টেনশন মুক্ত, সেটাই আমাদের প্রত্যাশা। তো তারপরে আমি আমার বাগানে যাই। তো দেখেন, আমার 2টা মরিচের গাছ হয়েছে, 2টাতেই কালা কালা মরিচ আসছে। তো এই মরিচগুলো আসলে একটু চামড়া মোটা কেমন জানি, মরিচের যে একটা কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার, তো এই মরিচটা তরকারিতে দিলে সেই ফ্লেভারটা আমি পাই না। তো তারপরেও আর কি, যখন ঘরে একদমই মরিচ থাকে না, তখন আর কি এগুলো বিপদের বন্ধু হিসাবে কাজ করে। আর এই যে বম্বে মরিচ বা অনেকে ফটকা মরিচ বলেন, এই মরিচটা আসলে আমি কখনো খাই নাই। তো আমি ভর্তাতে দিয়েছিলাম, অনেক বেশি ঝাল। তো এটা কীভাবে খাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে মালটাগুলো বেশ বড় হয়ে একদম গাছ অনেক ঝুলে ঝুলে যাচ্ছে। তো এটা সেপ্টেম্বর মাসে নামাবে।
তো আসলে এটা কিন্তু গাছের সৌন্দর্য, মনে হয় যে গাছে রেখে দিই। যদি সারা জীবন রাখা যেত রেখে দিতাম। তো এই যে এই মরিচ গাছেও কিন্তু দেখেন ওইটা একটু বড় মরিচ আর এটা একটু ছোট, কিন্তু কালো কালো মরিচ। তো যাই হোক, আর এখানে মস রোজ দেখেন আমার কাছে 5টা কালার আছে। এত সুন্দর সুন্দর কালারগুলো, এটা অরেঞ্জ কালার, এটা ইয়েলো কালার, তারপরে বেবি পিঙ্ক আর সাদার মিশ্রণে একটা আছে, তারপরে রানী গোলাপি একটা আছে, আর একটা আছে সাদা। তো এই 5টা কালারই কিন্তু অনেক সুন্দর লাগে। এই মস রোজগুলো, পুর্তলিকার এই কালারগুলো আমার অনেক ভালো লাগে আর কি। তো বাগান ঘুরে কয়েকটা ঢেঁড়স ছিল, সেগুলো উঠিয়ে ফেলবো। আর ঢেঁড়স উঠাতে উঠাতে অনেক জমে গিয়েছে, তো সেগুলো সবগুলো বের করে কয়েকটা আমি রাখবো আর কয়েকটা আপুকে দিয়ে দিব। আসলে ঢেঁড়স প্রায় 2-1 দিন পরপরই খাওয়া হয়। 2-3 দিন জমা করলে অনেকগুলো ঢেঁড়স হয়ে যায়। যেহেতু এখন গাছের নিচ থেকে ডাল বেরিয়ে সেগুলোতেও ঢেঁড়স আসে, তাই অনেক ঢেঁড়সই কিনতে হয়। আর ঢেঁড়স ভাজি করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। একদম কচি যেগুলো, সেগুলো আমি ভর্তা করেও খাই, আপনারা তো দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। তো এখন যেহেতু মোটামুটি সব সবজির গাছই উঠানো হয়ে গিয়েছে, তো এখন এই বর্ষার কিছুদিন গেলে আবার নতুন করে শীতের সবজি লাগাবো আর কি। তো এই যে দেখুন অনেকগুলো ঢেঁড়স কিন্তু জমা হয়ে গেছে। তো এইগুলো আসলে ফ্রিজে রাখলে বেশি দিন আর ভালো লাগবে না, তাই আমি অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা আপুকে দিয়ে আসবো। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি করলা চচ্চড়ি করব ট্যাংরা মাছ দিয়ে। তো এটা বেশ ভালো করে একদম হাতে কষলিয়ে কষলিয়ে মেখে নেব, যাতে করলাটা এখানেই সফট হয়ে যায়। অনেকে লবণ দিয়ে মেখে রস ফেলে দেয়, তো আমি এভাবে করি না, এভাবে মেখে চচ্চড়ি করি। পেঁয়াজের পরিমাণ আর তেল একটু বেশি দিলে কিন্তু করলার চচ্চড়ি অনেক মজা লাগে, আর ভাজি তো ভালো লাগেই। তো কয়েকদিন থেকে আসলে ভাজি একটু কম খাচ্ছি, চচ্চড়ি খাওয়ার চেষ্টা করছি বেশি। আর গাছের যে ঢেঁড়সটা রেখেছি সেটা হচ্ছে ভাজি করব। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আপনারা জানেন যে আমি খুব বেশি রান্না করি না, অল্পের মাঝেই কাজ সারতে পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি, যাতে করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাছাড়া দেখা যাবে যে শক্ত থাকলে তিতার পরিমাণটা একটু বেশি লাগবে। আমি প্রথমে চুলার আঁচটা একটু জোরে দেব, পরে যাই একটু আঁচ কমিয়ে দেব, যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা। তো এই তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঢেঁড়স ভাজির জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এই পাশে তরকারি হচ্ছিল। ঢেঁড়স ভাজিতে কিন্তু আমি ওরকম কিছু দেই না, শুধু পেঁয়াজ মরিচ একটু জিরা ফোড়ন দিই আর হলুদ আর একটু লবণ দিই। এভাবে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে, একটু কড়া করে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। আমি এটা ঢেকে দিয়ে রান্না করব না, তাহলে যে পিচ্ছিল ভাবটা থাকে এটা খুব দ্রুতই কেটে যাবে। আর ঢেকে দিলে পিচ্ছিল ভাবটা একটু বেশি হয়, ভাজতে একটু সমস্যা হয়। এদিকে
এদিকে মেয়ের ক্ষুধা লাগছে, মেয়ে এসে দেখতেছে যে তরকারি হয়েছে কিনা। ছোট মানুষ হলে ও করলা কিন্তু খুব পছন্দ করে, করলা ভাজিও খায় আবার করলার চচ্চড়িও খায়। আমি যখন হোস্টেলে ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়ি, তখন পর্যন্ত কিন্তু করলা খেতাম না, আমার কাছে তিতো লাগতো। তারপরে হঠাৎ একদিন করলা ভাজি খেয়ে ভালো লাগে, তারপর থেকে করলা খাওয়া শুরু করি। কিন্তু মেয়ে আলহামদুলিল্লাহ এখন থেকেই করলা খায়। অনেক ছোট বাচ্চারাই কিন্তু তিতার জন্য করলা খায় না। তো তারপরে আমি একটু ফ্রুট কাস্টার্ড করব। আসলে বাসায় এরকম ফ্রুটস নেই, শুধু কলা আর ড্রাগন আছে, তো এই দুইটা দিয়ে করব। আর কাস্টার্ড করার সময় আমি ওখানে দেশি মুরগির 2টা ডিম আর একটু সাবুদানা দিয়েছিলাম। ছোটোবেলায় মেয়েকে ডিম দিয়ে সবসময় কাস্টার্ড করতাম, তো ওটা অনেক পছন্দ করতো। তাই ভাবলাম যে এখনও ওইভাবে করে দেখি, অনেক দিন থেকে ডিম দিয়ে আসলে কাস্টার্ড খাওয়া হয় না। তো এটা খেতেও খুব ভালো লেগেছিল। আর এটা একটু হেলদিও মানে হবে। তো যারা বাচ্চাদের জন্য কাস্টার্ড তৈরি করবেন তারা কিন্তু এভাবে ডিম দিয়ে করতে পারেন, খেতেও ভালো লাগে, আবার পুষ্টিকরও অনেক বেড়ে যায়। তা আসলে আমার কলাটা আগে কাটা উচিত ছিল, তারপরে ড্রাগন কাটতে হতো, কিন্তু আমি ভুল করে আগে ড্রাগনটাই কেটে ফেলি। তো এখন যদি কলা কাটতে যাই পরে কালারফুল হয়ে যাবে, সেই জন্য আমি বোর্ডটা ধুয়ে নিয়ে এসে তারপরে কলা কাটি। অবশ্য যখন কাস্টার্ড মিক্সড করি তখন সবই ড্রাগনের কালার হয়ে যায়, পিঙ্ক কালার। তো মেয়ে দেখে খুব খুশি, তো বলতেছিলাম একদিন আমি হচ্ছে পিঙ্ক কালার খাবারের চ্যালেঞ্জ করবো, তখন আমাকে ড্রাগন দিয়ে বানিয়ে দেবে। আসলে ভিডিও দেখে 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 এরকম আর কি বলে, ওরও করার ইচ্ছা জাগে। তো যাই হোক, আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো এখানে আমি কলাও ছোট করে কিউব করে কেটে নিব। আসলে দুটো একটু পিচ্ছিল টাইপের, কাটতে একটু সমস্যা হচ্ছিল। তো এখন আমি কাস্টার্ডের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার সঙ্গে মিক্স করে নিব। তো এখানে আমার ভাতিজা আসছিল, ফ্রুটস খায় না, তাই ওকে শুধুই কাস্টার্ড দিচ্ছিলাম। তো ও পরে কিন্তু ওটাও খায় নাই। ওর সাবুদানা দেখে মনে হচ্ছিল যে ও কখনো খায়নি, ওর খেতে ভালো লাগবে না, ওকে কিছুতেই খাওয়াতে পারেনি। তো ছোটো বাচ্চারা আসলে এরকমই। আমার মেয়ের যেমন অনেক বেশি পছন্দ, ওর তেমনই আবার ফল একদমই অপছন্দ, কোনো ফলই খায় না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে সব মিক্সড করে সুন্দর করে বাটিতে দিয়ে দিব সবাইকে। তো ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে একটু ব্যস্ত ছিলাম আর একটু অসুস্থও ছিলাম, আমার পুরো গায়ে ইচিং হচ্ছে, তো ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর অ্যালার্জির ওষুধ খাওয়ার জন্য একটু ঝিমানো ভাব, আসলে কাজে ওইভাবে কোনো মনোযোগ দিতে পারিনি। তো আজকে থেকে ইনশাল্লাহ সব কিছু আবার রেগুলার হবে, সবার ভিডিও দেখব, সবার কমেন্টের রিপ্লাইও দেব আশা করি। এভাবে সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। তো ওই কাজটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।